হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে ভিডিওটা খুব স্পেশাল তোমাদের জন্য, কারণ আমি কীভাবে কেপির মেন্সে 74+ স্কোর করলাম তোমাদের সেই কথাটা তোমার সাথে শেয়ার করবো। আমি যদি পারি তোমরা কেন পারবে না? তোমরা অবশ্যই পারবে। তাই কোনো সময় নিজের প্রতি আত্মবিশ্বাস হারাবে না যে আমি কোনো সময় পারবো না, বা কোনো সময় নিজের প্রতি নেগেটিভিটি আনবে না যে আমি পারছি না কেন, বা একটা কোনো ভুল করলে বা কোনো কিছু মিস করে গেলে সবসময় এই ফিলটা যেন না হয় যে এবার কেন হলো না, পরের বার হবে তো, এইরকম যেন না থাকে। অনেকের মধ্যে থাকে, আমার অনেক দাদা ছিল, বা আমি যখন মাঠে দৌড়াতাম, বা আমার আশেপাশে অনেকে, বেশি লোক না, অনেকে থাকতো, দু একজন থাকতো যে ধরো মাঠের আগে একজন ছিল আমাদের এখানেই, যে মাঠটা পাস করবো তো, টাইমিং হবে তো। সে কিন্তু মাঠে ভালো টাইমিং মারছে অলরেডি, সে ধরো 6:05 বা 6-এর মধ্যে মেরে দিচ্ছে টাইমিং, 6:30, 1600 মিটার 6:30 মিনিটের মধ্যে। কিন্তু তারও একটা মাঠে গিয়ে নার্ভাসনেস সবারই হয়। যখন দেখবে তোমার সামনে কেউ কথা বলছে, নেগেটিভ কথা বলছে, বা এখন ডিমোটিভ হয়ে যাচ্ছে বারবার, তুমি চেষ্টা করবে তাকে সবসময় একটু এনার্জি দেওয়া, তাকে একটু করা যে ডিমোটিভ হয়েও না, এখান থেকে তার মধ্যে পজিটিভিটিটা নাও। কোনো সময় কারোর থেকে না নেগেটিভিটি নেবে না, সবসময় চেষ্টা করবে 10টার মধ্যে যদি একটা পজিটিভ থাকে সে পজিটিভটা নেবে, নেগেটিভটা ছেড়ে দেবে। নেগেটিভটা একটা অঙ্গ, নেগেটিভ পজিটিভ নিয়ে একটা মানুষ তৈরি, কিন্তু চেষ্টা করবে নেগেটিভটা না নেওয়ার। চাকরির ক্ষেত্রে না, যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময় ইন ফিউচারে নেগেটিভিটি না নেওয়াই ভালো। মেন কথায় আসি যে আমি কীভাবে 74+ স্কোর পেলাম, সেই কথা তোমার সাথে শেয়ার করবো। প্রথমত আমি বলে থাকি যে এইটা আমি যে কোনো সময় যে 74+ স্কোর পাবো, এইটা কোনো সময় কেউ কোনোদিন ভাবে না, কেউ কোনো সময় ভাবে না যে আমি পাবোই। আমিও কোনোদিন ভাবিনি, কিন্তু চেষ্টা করলে অবশ্যই হবে, এটাই মানি। কারণ চেষ্টা না করলে কিছু হবে না, মুখে মুখে চেষ্টা করলে বা কাজে না করলে কোনো সময় কিছুই হবে না, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সিচুয়েশানে। তাই তোমাদের বলবো, আমি ফার্স্টে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আমি সারাদিনে 7-8 ঘন্টা পড়তাম বা 5-6 ঘন্টা পড়তাম, এরকম ব্যাপার নেই। যখন ভালো তখন পড়তাম। এমন কোনো দিন হয়তো খুব খুব অনেক অনেক ঘন্টা পড়তাম, কোনো দিন হয়তো 1-2 ঘন্টা পড়তাম না। কিন্তু একটা রিদিম থাকা উচিত সবারই। মিনিমাম বর্তমানে যা সিচুয়েশান, বর্তমানে যা কম্পিটিশন মার্কেট, তোমাদের মিনিমাম পার ডে একটা অ্যাভারেজ 5 ঘন্টা পড়তে হবে, কম বেশি। এর কমে পড়লে যার যেমন ক্যাপাসিটি, সমস্যা নেই। যার দেখছো যে আমি এই জায়গাটা মেকআপ করতে পারছি না, সে একটু বেশি পড়বে। যে মনে হচ্ছে আমি মেকআপ করতে পারছি, কম পড়বে। কিন্তু যার যার নিজের পার্সোনাল ব্যাপার। কিন্তু তুমি এখন কোন জায়গায় আছো, তোমার এখন কোন কোন জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার, সেগুলো তোমার নিজের উপর ডিপেন্ড করছে। তাই তোমার নিজেকে কতটা টাইম দেবে সেটা তোমার উপর নির্ভরশীল পুরোটাই। আমি তোমাদের একটা কথাই বলবো, পার ডে একটা রিদিম রাখবে, যে এমন দিন হচ্ছে আমি পার ডে 10 ঘন্টা পড়লাম, কোনো দিন হলো আমি পার ডে পড়লামই না, পড়তে বসলাম, থাক আজকে ভালো লাগছে না, ঘুরে বেড়ালাম, পুরো ছুটি পুরো, ওরকম যেন না হয়। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে একটু রিল্যাক্সেশন দরকার আছে, যে আজকে ভালো লাগছে না, আজকে একটু কম পড়লাম, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে যে সময়, এটা খুব সামান্য, খুব কম টাইমের জন্য ঠিক আছে, অনেক দিন পর একদিন ঠিক আছে, কিন্তু এমন যেন হয় মাঝে মাঝে হচ্ছে, কালকে তো 2 দিন পড়লাম ভালোভাবে, তো 3 দিনের বেলা আবার যেই সেই, এরকম যেন কোনো সময় না হয়। বর্তমানের যা সময়, একটা রিদিম থাকা দরকার। পড়াশোনার জন্য একটা সবসময় ফুল ফোর্স হওয়া দরকার, যে না আমার এটা আজকে কমপ্লিট করতেই হবে। আর আমি যেভাবে পড়তাম, আমার পড়াশোনাটা যেমন ছিল সেটা তোমার সাথে বলবো। আমি যখন আমার এক্সামের আগে আর এক্সামের অনেক দিন আগে, এটা দুটো ভাগে ভাগ করতে চাই আমি। যখন আমার সামনে এক্সাম থাকে, তখন সবাই, আমার বলে না, প্রত্যেকটা মানুষেরই একটা সেম ব্যাপার থাকে, যে এক্সামের সবার মধ্যে একটা থাকে, যে এখন একটু বেশি পড়তে হবে, বেশি করে সব কিছু করতে হবে, এটা সবার মধ্যে থাকে, যে কোনো এক্সামের ক্ষেত্রে। আর যখন ধরো আমার সামনে এখন এক্সাম নেই, আমার সামনে এক্সাম এখনও ধরো 4-5 মাস এখনও বাকি আছে, তখন মানুষ কীভাবে পড়বে? তখন কি পড়বো না? অবশ্যই পড়বো, কারণ তখনই তোমার পড়ার আসল সময়। যখন তোমার সামনে এক্সাম থাকবে না, তখন তোমার পারফেক্ট সময় আমার নিজেকে তৈরি করার। তাই তখন তুমি নিজেকে ফাঁকি মারো, ফাঁকি দাও নিজের কাছে নিজের। তুমি বর্তমানে এখন যা কম্পিটিশন মার্কেট, তুমি যদি ফাঁকি কেউ আগে দিতে পারে না, তুমি যদি নিজের কাছে ফাঁকি একমাত্র কার কাছে হবে? তুমি ফাঁকি দেবে, নিজেকে নিজে ফাঁকি দেবে। তাই কোনো সময় নিজের কাছে নিজে ফাঁকি দেবে না। এমনি সব কিছু করো, সমস্যা নেই, খেলাধুলা, বন্ধুবান্ধব, আড্ডা, সব কিছু দরকার। কোনো কিছু এগুলো না হলে জীবনে একটা আনন্দ, একটা সবসময় একটা খামতি থেকে যাবে। সবসময় সব কিছু করা দরকার, কিন্তু পড়াশোনাটাই পড়াশোনা, এটা যেন কোনো সময় মিস না হয়। আমি যেমন ধরো 5 মাস পর বা 4 মাস পর এক্সাম, তখন আমি পার ডে ধরো ন্যাচারালি একটা অ্যাভারেজ 5 ঘন্টা মতন পড়তাম, 4,000 ঘন্টা 5 ঘন্টা এবার ন্যাচারালি পড়তাম। ওই সময়টা ভাগ করে নিতে হবে। সবসময় তো ভালো লাগে না এক জিকে পড়তে, এক অঙ্ক করতে। 1 ঘন্টা অঙ্ক করলে, আধ ঘন্টা ইংলিশ পড়লে, 1 ঘন্টা জিকে পড়লে, আধ ঘন্টা জিআই করলে, এরকম করে সময় সকাল বিকাল দুপুরের মধ্যে যখন কিছু ভাগ করে নেবে। ধরো এমন হতো, সকালে আমার আজকে ধরো সকালে মাঠে গেলাম, শরীরটা দিচ্ছে না, অনেক সময় হয় না যে মাঠে যাওয়ার পর শরীরটা একটু দুর্বল লাগছে বা শরীরটা ভালো লাগছে না, তখন সকালে একটু কম পড়লাম, 1 ঘন্টা পড়লাম। সেটা কিন্তু মেকআপ দেওয়ার কথা, কিন্তু দুপুরবেলা বা রাত্রিবেলার মধ্যে একটা মেকআপ দিতে হবে। এমন যেন না হয় সকালবেলা কম পড়লাম বলে এটা পার ডে তুমি সকালে 2 ঘন্টা পড়ো বা 3 ঘন্টা পড়ো, দুপুরে আধ ঘন্টা 1 ঘন্টা পড়ো, রাত্রিবেলা 2-3 ঘন্টা পড়ো,
এমন যেন না হয় সকালে 1 ঘন্টা পড়লাম বলে 1 ঘন্টা মেকআপ না দেওয়া হয়, মেকআপ দেওয়া উচিত। কারণ তোমার যে সকালে 2 ঘন্টা তোমার অলরেডি তোমার জীবন থেকে চলে যাবে, সেটা তোমাকে ফিরে আসবে না। তুমি সময়কে সময় দাও, তোমার একদিন সময় তোমাকে অবশ্যই টাইম দেবে, কিন্তু সময় থাকতে সময়ের মর্ম দিতে শেখো। কারণ সময় একটা খুব ভাইটাল পার্ট। এখন মনে হচ্ছে অনেক সময়, অনেক অনেক অ্যাভেলেবেল সময়টা আমাদের আসবে। তুমি যখন চাকরি পাবে না তোমার কাছে, তখন যখন তোমার যখন ফাইনাল লিস্ট নামটা উঠবে, তখন তুমি তোমার দিন কাটছে না, মানে সারাদিন কী করবো এত। আমার যেমন একটা হয়েছিল, মানে এখন আমি যখন পড়াশোনা অলরেডি ছেড়ে দিয়েছিলাম, মানে এখন থাক পড়া লাগবে, একটু রেস্ট নিই, তখন সকালে ওঠার পর মোবাইল দেখবো না, কার সাথে বন্ধু আড্ডা দেবো, মানে সব কিছু দেওয়ার পরেও মনে হয় আমার টাইম কাটছে না, এরকম একটা হবে। কিন্তু যখন পড়াশোনার মধ্যে থাকবে তখন মনে হয় কখন সকাল থেকে রাত হয়ে যাবে, তখন দেখতে পাবে না যে এখন সকালে, এখন দুপুর, এখন রাত হয়ে যাচ্ছে। তাই আমি যেমন মেন্সের 1 মাস আগে আমি ফার্স্ট থেকে বলি, ধরো মেন্সের 3-4 মাস বাকি, তখন পার ডে 4-5 ঘন্টা করে পড়তাম। যেটা বললাম ভাগ ভাগ করে পড়তাম, সকালে একটা অঙ্ক বললাম, আমি যেন গ্রুপ স্টাডি করতাম 2-3 ঘন্টা, একটা ভাইটাল আবার গ্রুপ স্টাডি। ওখানে একটা এমন একটা জিনিস যে তুমি ওখানে 2-3 ঘন্টা 4 ঘন্টা পড়ে দেবে, তোমার টাইম মনে হবে না। যখন তোমার সামনে যখন আরও 3-4 জন থাকবেন না, তখন অঙ্ক করবে, জিআই করবে, যে কোনো জিনিস করতে পারো, সমস্যা নেই। তখন দেখবে টাইমটা না অটোমেটিক না একা চলে যাচ্ছে, মানে অলরেডি 3-4 ঘন্টা অলরেডি চলে যাবে, তখন বুঝতে পারবে না যে টাইমটা কখন কেটে। সকাল 10টায় যদি পড়তে বসো, কখন 2টো বেজে যাবে, তখন নিজেই বুঝতে পারবে না। আমার যেমন ওটা হতো। কিন্তু একা পড়লে অনেক সময় টাইম কাটতে চায় না, 2 ঘন্টা পড়লে মনে হয় অনেকক্ষণ পড়ে ফেলেছি, যেটা আমার গ্রুপ স্টাডিতে হতো না। আর গ্রুপ স্টাডি করলে যে জিনিসটা অনেকে জিকে যে প্রবলেমটা হয়, যে জিকে এটা তোমার বাড়িতে জিকে পড়বে, গ্রুপ স্টাডি চেষ্টা করবে কি তোমার যে জিনিসটা পড়ছো, তোমার একটা পার ডেটা পড়া নেবে, যে আমি পার ডে 100টা প্রশ্ন পড়া নিলাম, সেই প্রশ্নটা যেন মুখস্থ বাড়িতে করে নেবে। মুখস্থ করার পর ওটা যেন গ্রুপে গিয়ে যেন একটা অ্যানালাইসিস করা হয়। ওকে ধরে দিল, সে তুমি আরেকজনকে ধরে দিলে, তাহলে কী হয় বলো তো, নিজে পড়লে মনে কি সব মুখস্থ সব পাচ্ছি, কিন্তু যখন কেউ ধরবে না, তখন দেখবে কি 10টার মধ্যে দেখবে কি 2-3টে অলরেডি মিস হয়ে যাচ্ছে, মাথায় আসছে না। পরের দিন যখন ওইটা আবার ধরা হবে, দেখবে কি দুটোই ঠিক হয়ে যাচ্ছে, তখন 10টাই পারবে। এটা একটা খুব ভাইটাল জিনিস, মানে তোমরা যখন কোনো প্রশ্ন যখন আলোচনা করবে নিজেদের মধ্যে তোমাদের অনেক সময় বাড়িতে না পড়লেও হয়, অনেক কিছু মাথা থেকে যায়, ওইটা একটা খুব মানে মাথার মধ্যে যে ঢুকে যাবে, ওইটা সচরাচর মাথায় তোমার বেরাবে না। এটা জিকের ক্ষেত্রে গেলো, জিকে বলে না, যে কোনো মুখস্থর পাঠ, জিকে বলো, ইংলিশে বহুত মুখস্থ পাঠ, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, প্রিপোজিশন, প্রচুর মুখস্থ জিনিস থাকে, সেগুলো তোমার বাড়িতে পড়া নেবে। আমি আজকে 1 আওয়ার এতটা পড়বো, 100টা পড়বো, 50টা পড়বো, বা যে কোনো জিনিস পড়া নেবে। পড়ানোর পর চেষ্টা করবে কি তোমরা ধরে দেওয়ার, মানে তুমি তোমার বন্ধুকে ধরে দিলে, তোমার বন্ধু তোমাকে ধরে দিল, এভাবে করবে। বন্ধু হোক, দাদা হোক, ভাই হোক, দিদি হোক, বোন হোক, কোনো সমস্যা নেই। পড়াশোনার ক্ষেত্রে কোনো কোনো কিছু ডিপেন্ড করে না যে কে আসছে না আসছে, শুধু পড়াশোনা পার্টনার হলেই হলো, তোমার মনের মতো পার্টনার হলেই হলো। এটা হয়ে গেলো। আর অঙ্ক তোমরা চেষ্টা করো, আমি যেটা অঙ্ক করতাম, যে আমার ইমপ্রুভ যেটা হয়েছে, আমি অঙ্ক কম বেশি পারতাম, যেমন মনে হচ্ছে পাচ্ছি, কিন্তু কেউ কোনো সময় 100% পারে না, অঙ্ক খামতি থাকবেই। একটা অঙ্ক পারলে পরের অঙ্ক এমনি পারবো না, কারণ এটা অন্যরকম একটা নিয়ম হচ্ছে। যাই হোক, তোমরা চেষ্টা করবে অঙ্ক যখন তোমার গ্রুপে করবে না, যেটা আমার ইমপ্রুভ হচ্ছে, আমার সাথে যে ছিল যারা, তাদেরও খুব ইমপ্রুভ হচ্ছে। আমি যেটা পারতাম তাকে দেখাতাম, তারা যেটা পারতো আমাদেরকে দেখাতো। বা কোনো একটা ধরো তুমি একটা নিয়মে অঙ্ক করতে, কারণ নিয়মটা শর্ট নিয়ম, কিন্তু হতে পারে এই অঙ্কটাই তোমার থেকে আর একজন তার থেকেও শর্ট নিয়মে তোমার পারে, তুমি তার থেকে সেটা শিখে নিলে, তুমি যেটা পারছো তাকে এটা শিখিয়ে দিলে, দেখবি তোমার অনেক ইমপ্রুভ আছে। আর তখন অঙ্ক করবে না। আর যেটা আমি করতাম মাঠের পর যখন টাইম পেয়েছিলাম, 1 মাসের মতো টাইম পেয়েছিলাম, তার আগেও করতাম। ধরো 25টা করে অঙ্ক একটা পিডিএফ বানিয়ে নিতাম, ধরো ভালো একটা ইউটিউব থেকে সেট তৈরি করতাম, সেট করার পর 25টা আলাদা সেট স্ক্রিনশট মারতাম, মেরে একটা পিডিএফ বানাতাম। পিডিএফটা আমাদের গ্রুপে, মানে যে 4-5 জন পড়তাম, 3-4 জন গ্রুপে দিয়ে দিতাম। এবার সবার টাইম ধরতাম, 25টা অঙ্কের জন্য কয় মিনিট টাইম, 20 মিনিট টাইম বা 15 মিনিট টাইম, তো 20 মিনিটই ধরলাম, 25টা অঙ্কের জন্য 20 মিনিট টাইম। 20 মিনিটের মধ্যে চেষ্টা করো 20 মিনিটের মধ্যে যেন বেশি না হয়, উল্টা কম হয়, যেন টাইম ধরে অঙ্ক করতাম। সামনে একটা স্টপ ওয়াচ থাকতো, ঘড়ি থাকতো, টাইম ধরে অঙ্ক করতাম। যার যে টাইমে হতো, তার হতো না, ওখানে স্টপ করে দিতাম। ধরো 20টা, 25টার মধ্যে অলরেডি ধরো 2-3টে পাচ্ছে না, অনেক 25টার মধ্যে ধরো 20টা করলো, 5টা অঙ্ক করতে পারছে না, মানে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছে না। প্রথমে হতো, কিন্তু যখন তোমরা একটা প্রতিনিয়ত করবে না, টাইম করে অঙ্ক করবে না, অঙ্ক বলো, জিআই করো, তখন দেখবে কি তোমাদের ওই 20 মিনিট সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে। তোমার দেখবে 25টা অঙ্ক তোমাদের 15 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে অলরেডি নেমে যাচ্ছে। অনেকে যারা ভালো পড়ে তারা অনেক আগে নামায়, তারা একটু সমস্যা, তারা চেষ্টা করবে অবশ্যই টাইমের মধ্যে হতে বাধ্য। আগে যেমন আমার 25টা অঙ্ক 25 মিনিটই হতো না, এক একটা অঙ্কের জন্য লেগে যেত 1 মিনিট 2 মিনিট লেগে যেত। কোনো অঙ্কের জন্য তো 3-4 মিনিট সময় দিতাম, লাস্ট অঙ্কটা মিলতো না, তখন টাইম অলরেডি চলে যেত, নিজেটা হতাশা ফিল হতো, ভয় করবে, চাই পারছি না। এইটা কোনো সময় করবে না, কারণ কম বেশি নিজের মধ্যে একটা
তৈরি হয়। কিন্তু যখন তোমরা প্রতিনিয়ত করবে না একটা টাইমের মধ্যে, প্রত্যেকটা জিনিস টাইমের মধ্যে অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। অঙ্ক হয়ে যাবে, জিআইও ঠিক সেম ক্ষেত্রে 25টা জিআই করবে, টাইম নেবে 20 মিনিট টাইম নেবে। যখন দেখবে তোমাদের মধ্যে ফার্স্ট টাইম নেবে 25টা জিআইয়ের জন্য 25 মিনিট, 25টা অঙ্কের জন্য 25 মিনিট, তারপর আস্তে আস্তে টাইমটা কমাবে, 25 জায়গায় 20 মিনিট করে দেবে। দেখবে তোমাদের টাইমে অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাদের কোনো সমস্যা হবে না। জিআই আর অঙ্কটা টাইমের মধ্যে করবে। আর জিকে আর ইংলিশটা পুরোপুরি প্র্যাকটিসের উপরে। যারা ইংলিশ সম্বন্ধে জ্ঞান থাকবে সে ইংলিশ 10টায় করে আসতে পারবে। যার ইংলিশ সম্বন্ধে কোনো আইডিয়া থাকবে না, সে 10টা কেন 10 মানে একদম ইজি ইংলিশ আসলে সে করতে পারছে, মানে ইংলিশ টাচ করতে পারবে না। তো ইংলিশ সম্পর্কে ধারণা থাকা অবশ্যই প্রয়োজন, কারণ ইংলিশ এমন একটা সাবজেক্ট হতে পারে 10 নম্বর, এখন বর্তমানে 10 নম্বর মেন্সে আসছে, কিন্তু 10 নম্বরটা খুব ভাইটাল পার্ট। সামান্য পয়েন্ট একের জন্য, .01-এর জন্য লোকে চাকরি পাচ্ছে না, সেখানে 10 নম্বর তো একটা হিউজ পরিমাণ নাম্বার। তাই তোমরা যদি এক্সাম হলে 10টার মধ্যে ধরো 7-8টা ইংলিশ করতে পারো, তো একটা দুটো ভুল হলো, তখন তোমরা 5 নাম্বার ইংলিশে তোমার পাচ্ছ। কিন্তু তোমরা ইংলিশই একদম নাই প্র্যাকটিস করো, নাই মুখস্থ করো, মানে কোনো কিছু মুখস্থ পাঠগুলো, তো মিট ফল জিরো। অনেক কাছে 5টা তাকিয়ে আসে 4টে ভুল যাচ্ছে, কারণ তার প্র্যাকটিসও হবে। আনতাবড়ি ইংলিশ দেখালে হবে না। তোমার ইংলিশের আইডিয়া যদি থাকে তখন তোমরা কিন্তু একটা গেস করে দেখাতে পারবে, কমন ইংলিশ না আসলেও, একটা আইডিয়া, একটা সেন্স দিয়ে। কিন্তু তোমাদের আইডিয়া না থাকে ইংলিশ সম্বন্ধে, এর জন্য কী করতে হবে, বেশি করে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। তোমাদের নানা রকম ইংলিশের তো হিউজ পরিমাণে একটা অধ্যায়, কিন্তু যেহেতু 10 নম্বর তোমাদের বর্তমানে যেহেতু মুখস্থ পাঠগুলো আসছে, সেগুলো ভালো করে করবে। মুখস্থ পাঠ থেকে বর্তমানে 5-6 নম্বর চলে আসছে, আর বাকি 3-4 নম্বর থাকবে ছিল একটু ধরো গ্রামাটিক টাইপের, যেটা গ্রামার পার্ট আসছে ইংলিশে, সেই জিনিসটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের অলরেডি বলেছিলাম যে আমার যে নিতু সিংয়ের ভলিউম 1 বইটা ছিল, খুব বইটা সুন্দর, সত্যি খুব ভালো বই। আমি এটা পড়ে ওই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো। বইটা থেকে আমি কথা দিতে পারি, ওইটা যদি প্র্যাকটিস করো তোমার থেকে কোনো ইংলিশ আটকাবে না। ডাব্লিউবি মানে পশ্চিমবঙ্গ পরীক্ষা কোনো এক্সামের জন্য, স্টেট গভর্নমেন্টের ডাব্লিউবি বলো, কেভি বলো, যে কোনো এক্সাম বলো, ফুডের এক্সাম বলো, তোমাদের ইংলিশ পুরো কমন, মানে ওই ইংলিশ তোমরা প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা যে ইংলিশ আসুক না কেন তোমরা নামিয়ে দিতে পারবে, কারণ তোমাদের মধ্যে সেই সেন্সটা চলে আসবে ইংলিশ সম্বন্ধে। আর জিকে গেলো, অঙ্ক গেলো, ইংলিশ গেলো, যে গেলো, এই হচ্ছে আমার। আর কি বলবো, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার আগে, যেমন বর্তমানে খেলাধুলা সম্বন্ধে আসছে, যে কোনো যেগুলো ভাইটাল টপিক, যে বর্তমানে খেলাধুলা বলো, অলিম্পিক, এখন বর্তমানে 2024 সালে প্যারিস অলিম্পিক হচ্ছে, এটা খুব ভাইটাল টপিক। কে সোনা পাচ্ছে, কে ব্রোঞ্জ পাচ্ছে, কে সিলভার পাচ্ছে, এইটা হচ্ছে ভালো করে দেখে যাবে। সামনে যে এক্সাম আসবে এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য, অলিম্পিক থেকে প্রশ্ন আসবে 100% শিওর। তোমাদের অলিম্পিকের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে কে কোন বিষয়ে পদক পাচ্ছে। ধরো বর্তমানে যেমন একটা সিলভার, 4টে ব্রোঞ্জ চলে এসেছে। লাস্ট নাইট যে হকিতে ভারত যে ব্রোঞ্জ পেলো, সেটা খুব ভাইটাল। নীরজ চোপড়া যে এখন প্যারিস অলিম্পিকে সিলভার পেয়েছে, ধরো তার বাড়ি কোথায়, তার বাড়ি হচ্ছে হরিয়ানার পানিপথে, সে কোন সাথে যুক্ত, সে জ্যাভলিন খেলার সাথে যুক্ত। এই হচ্ছে টপিক, মানে এই জাস্ট ন্যাচারালি এইটা তোমার পড়ে যাও, এটা জাস্ট হয়ে যাবে। নোবেল পদ্মশ্রী, আমি আগে ভিডিওতে বলেছিলাম এগুলো পড়তে হবে, ব্যাস এগুলো তোমরা কমপ্লিট করতে পারো, ব্যাস আর কিচ্ছু লাগবে না, তোমরা জাস্ট এই রিদিমে পড়ে যাবে। আর তোমাদের সেটা হচ্ছে আরেকটা কথা, যে জিকে পড়ো, ইংলিশ পড়ো, রিভিশন হচ্ছে করতেই হবে। যত রিভিশন করবে তত তোমাদের মধ্যে অত স্টক বাড়বে, জিকের স্টক বাড়বে, ইংলিশের স্টক বাড়বে, তত তাহলে ইমপ্রুভ হবে। জিকে বলো, ইংলিশ হবে, ইমপ্রুভ হবে। অঙ্ক যেহেতু প্র্যাকটিসের নির্ভর করছে, আর অঙ্কের সূত্রগুলো দেখে যাবে, এটা একটা জায়গায় কাজ করবে। অঙ্কের সূত্রগুলো আমি যেটা করতাম, যে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি বলো, ত্রিকোণমিতি বলো, সব একটা জায়গায় লিখে রাখতাম। প্রত্যেকদিন চোখ বুলাবে, মুখস্থ করা লাগবে না, জাস্ট চোখ বুলাবে, দেখবে সূত্র মাথা অলরেডি চোখের সামনে ভাসবে। এই জিনিসটা করবে অল টাইম, আর কোনো প্রবলেম হবে না। অঙ্ক বলো, প্রত্যেক সাবজেক্ট ইজিলি হয়ে যাবে, একটা ট্রিক্স থাকে, জাস্ট এগুলো ফলো করবে। কোনো সময় মানে পাগলের মতন পড়ে যাবে, ওরকম করবে না। এইটাই একটা ফলো করো, বিগত বছরের প্রশ্ন কোথা থেকে কোশ্চেন আসছে সেগুলো বেশি করে জোর দেবে। সব কিছু পড়া লাগবে না, সব কিছু পড়তে গেলে তোমাদের সিলেবাস জীবনে শেষ হবে না। আর সব কিছু পড়তে গেলে তোমাদের যে ভাইটাল পার্টগুলো তোমার সেগুলো দেখবে বাদ দিয়ে চলে যাবে। তা যেগুলো মনে হচ্ছে তোমার বাড়িতে বসে একসময় টাইম নেবে, যে বর্তমানে কোন কোন কোশ্চেন আসছে লাস্ট 10 বছরে, কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, সেগুলো বেশি বেশি করে পড়বে। জিকে বলো, অঙ্ক বলো, অঙ্ক ব্যাপার নেই, অঙ্ক তো নর্মাল আসি, নর্মাল আছে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তাও দেখবে অঙ্ক বর্তমানে যেমন বীজগণিত আসছে একটু একটা, তার বেশি লেন্দি অঙ্ক বেশি আসছে, সহজ আসছে, লেন্দি অঙ্ক আসছে, সেগুলো একটু বেশি করে পড়ে যাবে। আর এই তো, আর কিছু না, তোমরা এগুলোই ফলো করতে পারো, মানে কোনো চাপ নেই, হামেশাই তোমরা নাম্বারটা ভালো স্কোর করতে পারবে। তোমরা 25-এর মধ্যে 65+ করে এমনি করতে পারবে, মানে 60+ তোমরা পাবেই ন্যাচারালি। তোমরা এগুলো ফলো করো, বা তোমরা এগুলো মন থেকে করো। আর ইন্টারভিউ চাপ নেবে না। আমি যেমন ইন্টারভিউতে পেয়েছিলাম 8.83 পেয়েছিলাম, আর মেন্সে পেয়েছিলাম 65.5।
তাই সব মিলিয়ে নাম্বার দিয়েছিলো মনে হয় 74+ নাম্বার দাঁড়িয়েছিলো। তাই ইন্টারভিউ নিয়ে কোনো সময় চাপ নেবে না, ইন্টারভিউতে কী হবে না হবে। মেন্স যদি ভালো করে দিতে পারো ইন্টারভিউ তোমার এমনি বেরিয়ে যাবে, কারণ ইন্টারভিউর নাম্বার তোমাদের মাথায় হেডেক নেওয়া লাগবে না, ইন্টারভিউতে কত পাবো, কত হলে কত কী হবে না হবে। মেন্সটা ভালো করে দেবে। তোমাদের মেন হচ্ছে 85 খেলা, 85 ভালো করে করবে, তোমরা হামেশায় মানে চোখ বন্ধ করে তোমার মেরিটের লিস্ট নাম চলে আসবে, আর মন থেকে আর শান্তি থাকবে না, চাকরি এবার শিওর হবেই। এমন যেন না হয় যে এমন একটা নাম্বার পেলাম মানে হবে কি হবে না এরকম যেন কোনো সময় না হয়। এমন একটা নাম্বার পেতে হবে যে পুরো একটা সেফ জোনে, আমার কাটাবের থেকে 10 নাম্বার থেকে 12 নাম্বার বেশি আছে, বা 15 বেশি হলে তো সমস্যা নেই, কম হলে যত প্রবলেম হবে। তাই 10+ যেন স্কোর না, মানে 10+ যেন থাকেই মেরিটে, মানে যত ফাইনাল কাটাপ যাবে ইন্টারভিউর পর তার থেকে 10 নাম্বার বেশি থাকে। এই জন্য কী করতে হবে, বর্তমানে কম্পিটিশন মার্কেট 65 পেতেই হবে। ডাব্লিউবিতে কম পেতে হবে 60+, আর কেপি হলে 65 পেতেই হবে, কারণ যেহেতু ভ্যাকান্সি কম। ভিডিওটা বেশি বড় করবো না। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে কোনো ব্যাপারে, যে কোনো টপিকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো অবশ্যই ভিডিও আনা সেই ব্যাপারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।